নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি একা নই, আমার সঙ্গে অতিথি রয়েছেন আমার স্টুডিওতে। কিন্তু পরিচয় করাবো তার আগে যেটা বলার, একজন সুস্থ নাগরিকই পারে সুস্থ সমাজ গঠন করতে। আমরা সকলে চাই সুস্থ থাকতে, কিন্তু কি করব বলুন, অসুস্থ হয়েই পড়ি। আর এই অসুস্থতা থেকে বাঁচাতে যারা কাজ করে চলেছেন নিরলসভাবে এই রাজ্যে বলুন বা দেশে বিদেশে প্রত্যেকটা জায়গাতে, তাদের পরামর্শ মেনে চলতে হবে এই গরমের মধ্যে। হাঁসফাঁস অবস্থা রাজ্য জুড়ে একেবারে, যে দাবদাহ আমরা দেখছি তার থেকে বাঁচার কি উপায় রয়েছে, কিভাবে সুস্থ থাকবো, তাই নিয়েই আজকের আমাদের বিশেষ আলোচনা। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে অতিথি ডক্টর সুশান্ত রয়, জেনারেল ফিজিশিয়ান। সুশান্ত বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। চিকিৎসকের সঙ্গে আমরা আলোচনা করব, যেহেতু গরম রয়েছে তাই গরম নিয়েই আমরা থাকবো আজকে। ডাক্তারবাবু, গরম অত্যধিক রাজ্যের বুকে এই মুহূর্তে 5 দিনের জন্য হিট ওয়েভ চলছে, তার সঙ্গে দেশ বিদেশের যেদিকেই আমরা খবর নিচ্ছি সব জায়গাতেই গলদঘর্ম অবস্থা। এই গরমের থেকে বাঁচার জন্যই আপনার থেকে একাধিক পরামর্শ তো আমরা নেবই আজকে। তার সঙ্গে প্রথমেই জানতে চাইবো যে প্রত্যেকের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে এই গরমে। তো প্রত্যেকবারের থেকে এবার একটুটা গরম ডিউ টু দ্য গ্লোবাল ওয়ার্মিং, সবারই জানা। গ্লোবাল ওয়ার্মিং মেন কারণ হচ্ছে, কারণ আমাদের যে গ্রিন হাউস থাকে এর মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখনই আমাদের যে সানলাইটটা থাকে রোদের, ওই হিটটা ট্র্যাপ করে নেয়। ওইটা যখন সন্ধ্যার পরে, যখন সূর্যের যে হিটটা থাকে ওটা ট্র্যাপ করার ফলে টেম্পারেচার সন্ধ্যার পরে বাড়তে থাকে। তো মেনলি গ্লোবাল ওয়ার্মিং পিছনে কারণ হলো, যেটা আমি এটা শর্ট করে বলছি, এটার পিছনে কারণ হচ্ছে যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ইন্ডাস্ট্রির কারণে বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি বা হিট প্রোডাকশন হচ্ছে, তার জন্য কয়লা বা বিভিন্ন গ্যাস অয়েল এগুলি বার্ন করতে হচ্ছে। এগুলি বার্ন করার ফলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড পরিমাণ বাড়ছে, বা যেভাবে ভেহিকেল বা ট্রান্সপোর্টেশন বেশি হচ্ছে তার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। তাছাড়া ম্যানুফ্যাকচারিং অফ গুডস বলো, যে কোনো কিছু বলো, বা যেটা সবচেয়ে বেশি গাছ কাটা হচ্ছে, বড় বড় গাছগুলো যে ইন্ডাস্ট্রির জন্য বা বাড়িঘর বানানো হচ্ছে, এই কারণে ধীরে ধীরে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা বাড়ছে। তো যার ফলে আমরা প্রত্যেক বছরই দেখছি, প্রত্যেকবারের তুলনায় প্রত্যেকবারই যখন দেখি এর আগে ভাবি এবার কমবে, কিন্তু প্রত্যেকবারই এটা বাড়তে থাকে ডিউ টু দ্য গ্লোবাল ওয়ার্মিং। তো ওই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে গ্লোবাল ওয়ার্মিং যাতে না হয়, আগামী দিনে যে প্রজন্মরা যাতে সুস্থভাবে থাকতে পারে। আমরা যত বেশি গাছ লাগাবো, তারপর গাছকে বাঁচিয়ে রাখবো, আর কার্বন পার্টিকেল যাতে কম ছাড়ে, আমরা নিজেরা ব্যক্তিগত ভেহিকেল ছেড়ে প্রাইভেট নিজের ইউজ না করে যে সবার জন্য যেটা এটা ইউজ করা, রোদের মধ্যে প্রয়োজনে বের হওয়া, তাহলে অনেকটা আমরা চেক দিতে পারবো গ্লোবাল ওয়ার্মিংটা। যাই হোক, এখন টেম্পারেচার তো খুব বেশি, তো আমরা প্রথমে এদিকেও সচেষ্ট থাকবো, প্রয়োজনে ইলেকট্রিসিটি নষ্ট করব না, হ্যাঁ, গাছ লাগাবো, বা ভেহিকেল নিজের পার্সোনাল ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্ট এগুলো ইউজ করব। এই ছোট ছোট জিনিসগুলো আমরা মানবো আর কি। হ্যাঁ, তাহলে আগামী দিনে আমরা গ্লোবাল ওয়ার্মিং থেকে সেফ থাকবো। এবং গতকালই আমরা ধরিত্রী দিবস পালন করেছি, তাই সেই জায়গাতে এই বার্তাটাই আমার মনে হয় যে এই গরমে সকলকে মেনে চলাটা উচিত। সবাই নিজের বাড়িতে গাছ লাগাও, ছাও থাকে, এটা ভালো হবে। ঠিক আছে, তো এটা মেইন কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর। তো সব জায়গার সাথে আমাদের ত্রিপুরাতেও এনে চলছে গ্লোবাল ওয়ার্মিং। তো এটাই গ্লোবাল ওয়ার্মিং হিট। আর প্রথমে যেটা আমাদের মেইন, যেটা কমন হেলথ রিলেটেড প্রবলেম, এখন আমরা গরমের থেকে কি সাবধানতা অবলম্বন করতে পারি। নর্মালি দেখা গেছে কি, এই গরমের থেকে যেমন শিশুরা থাকে 1 বছর থেকে, যারা প্রি স্কুল নার্সারি স্কুলে পড়ে, বা আপ টু 10 to 15 ইয়ার্স বাচ্চারা, ওরা বেশি এফেক্ট হলে ঠিক বলতে পারে না, ওরা বুঝতে পারে না। ওই ক্ষেত্রে প্যারেন্টস যারা আছে ওনাদের খেয়াল রাখতে হবে কিভাবে বাচ্চাকে এই গরমের মধ্যে সুস্থ রাখা যায়। আমি আসবো এই প্রসঙ্গে। এই যে গরমে একটা টার্ম আমরা খুব শুনি বা ইউজ করি, ডিহাইড্রেট, একটা কথা আমরা জানি। এই যে ডিহাইড্রেট, এই ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি কারণ রয়েছে বা এর সলিউশন কি রয়েছে? আচ্ছা, প্রথম কথা হলো, যেটা কমন হেলথ রিলেটেড প্রবলেম, যেটা ডিউরিং হট সামারের মধ্যে যেটা কমন প্রবলেম হয়, আমি বলার সুবিধার্থে এটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমত ডিহাইড্রেশন, তুমি যেটা বললে, আমি আস্তে আস্তে সবগুলি বলবো, তোমারটা বলবো, আমি বলার সুবিধার জন্য বলছি। দ্বিতীয় হচ্ছে হিট রেশ, যেটাকে হিট রেশ বলে আমাদের মেডিকেল ভাষাতে। তৃতীয় হলো সানবার্ন,
আমি পরে বাংলা করে বলবো এগুলোকে, আমি ভাগ করে নিয়েছি। তারপর ওভারহিটিং, যদি বেশি রোদ্রে অনেকক্ষণ দীর্ঘক্ষণ থাকে তাহলে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। লাস্ট যেটা হচ্ছে ইনফেকশন, হাইজিন বা ইনফেকশন, তাহলে আমরা 5টা এই হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে। তো আমরা ধীরে ধীরে একটা একটা করে এখন যাব। প্রথমত যেমন ডিহাইড্রেশন যেটা বললে, আমাদের প্রথম কথা হবে হোয়াট আর দ্য সাইন অফ ডিহাইড্রেশন। কি হলে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা ডিহাইড্রেশনে, বাচ্চাটা কি বললে ওর মা বা প্যারেন্টসরা বুঝতে পারবে যে ওর শিশু ডিহাইড্রেটেড। ওই ক্ষেত্রে কি হবে, যেমন বাচ্চা বলছে বাবা আমার মুখ শুকিয়ে যাচ্ছে, জল খেতে ইচ্ছা হচ্ছে একটু পরপর, একটু মুখ বা জিহ্বাটা একটু শুকিয়ে যাচ্ছে, এরকম কিছু বলবে। তারপর ও যেমন পেচ্ছাপ করা রিডিউস ফ্রিকোয়েন্সি, প্যারেন্টসদের খেয়াল রাখতে হবে ও টয়লেট কতবার হচ্ছে। হ্যাঁ, যে ধরুন দিনের মধ্যে যদি 4বার একটা শিশু করে থাকে, ওই ক্ষেত্রে যদি দেখা যায় সকালে করার পর আর বেলা 2টা 3টায় তারপর আর করলো না, মানে রিডিউসড ইউরিনেশন, মানে পেচ্ছাপ করার যে ফ্রিকোয়েন্সিটা ওটা কম হয়ে গেছে। তাছাড়া লেথার্জি, ও একটু পরেই বলবে টায়ার্ড লাগছে ঘুমিয়ে যাবে, লেথার্জি, হ্যাঁ না, উইকনেস ফিল হবে। আর ইরিটেবিলিটি, যেমন ছোট্ট শিশুরা কান্না করবে কোনো কারণ ছাড়া, পেটে কোনো খাওয়া দাওয়া খেলো তারপরও ইরিটেবল আর কি, কিছু বললে কান্নাকাটি করা বা চিল্লি ফাল্লা করে, এই ধরনের কথা। তো 4টা থাকতে পারে। প্রথমত ড্রাই মাউথ থাকবে, ইরিটেবিলিটি থাকবে, তারপরে ইউরিনেশন কম হয়ে যাবে, এটা ডিহাইড্রেশনের সাইন, হ্যাঁ না। তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, যখনই এই ধরনের সিমটম হবে বা সিমটম ছাড়াও যাতে ডিহাইড্রেশন স্টেজে না যায়, সব প্যারেন্টরা খেয়াল রাখতে হবে যে মানে প্রপার যাতে ও হাইড্রেটেড থাকে। তো বাচ্চারা অনেক সময় জল খেতে চায় না, তো ওই ক্ষেত্রে যদি ব্রেস্ট ফিড বেবি থাকে, যদি মার দুধ খায়, তো ফ্রিকুয়েন্টলি মারা যাতে শিশুদেরকে দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ায় ফ্রিকুয়েন্টলি। এছাড়া যদি একটু বড় বাচ্চা বুকের দুধ খায় না, ওই ক্ষেত্রে যদি ও জল খেতে না চায়, আমাদের যে লেবুর শরবত আছে, লেবুর শরবত খাইতে পারে, বা ইলেকট্রল যে ইলেকট্রোবায়ন বাজারে, এটা বাড়িতেও বানানো যায়, ইলেকট্রোবায়ন বা এই ধরনের কোনো জল মিশিয়ে খাওয়া। আর শিশুদের ক্ষেত্রে যারা ছোট্ট শিশু, ওদের ক্ষেত্রে বয়েলড ওয়াটারকে ঠান্ডা করে ওকে ফ্রিকুয়েন্টলি চামচ দিয়ে খাওয়ানো। তো ফ্রিকুয়েন্টলি জল খাওয়াতে হবে। তারপর প্রয়োজন ছাড়া ক্রাউডেড প্লেসে বাচ্চাকে না নিয়ে যাওয়া, যেমন সন্ধ্যাবেলা দুপুরের দিকে কোনো মার্কেটে বা কোনো মলে বাচ্চাদেরকে না নিয়ে যাওয়া। বাচ্চা বলতে 1 বছর থেকে 15 ইয়ার্স পর্যন্ত বলছি আমি। ওদেরকে রোদ্রে সান এক্সপোজার কম করা, তাহলে কি হবে, তাহলে বাচ্চারা ডিহাইড্রেশন থেকে সেফ থাকবে। বা খেলাধুলা করলেও যাতে এক্ষণে গরমের মধ্যে ঘরের মধ্যে খেলাধুলা করে আর কি, তাহলে আর ডিহাইড্রেটেড কম হবে। বাচ্চাদের পাশাপাশি যদি একজন সাধারণ প্রাপ্তবয়স্কের কথাও বলি, একজন মানুষের ক্ষেত্রে এই গরমে কতটা জল খাওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে? জল খাওয়া ব্যাপারটা হলো, আমরা বলি যে একটা মানুষ তো এমনিতে, যেটা আমাদের মেডিকেল সায়েন্সে আছে, একটা মানুষকে সুস্থ থাকতে হলে মিনিমাম 5 লিটার্স জল খাওয়া ভালো। এতটা খাওয়া সম্ভব হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে অ্যাভারেজ 3.5 লিটার জল খাওয়া উচিত। অ্যাভারেজ বলছি, বেশি খেলেও ভালো, তো অ্যাভারেজ 3.5 লিটার খেতে হবে। তবে আমরা শুধু গরমে না, গরম শীত সব সময় 3.5 লিটার। গরমের মধ্যে বলি যে আপনি যে জল খাবেন প্রত্যেক ঘন্টায়, আপনি কোনো কাজে বের হলে সাথে জলের বোতল নিয়ে বেরোন, প্রত্যেক ঘন্টায়, মানে যতক্ষণ সজাগ থাকবেন, ঘুমোবেন না, প্রত্যেক ঘন্টায় 1 গ্লাস জল খাওয়া ভালো। যেমন 2 থেকে 3টা 1 গ্লাস জল, 3টা থেকে 4টা 1 গ্লাস, যতক্ষণ প্রতি ঘন্টায় 1 গ্লাস জল খেলেই মোটামুটি 4 লিটার 3.5 লিটার হয়ে যায়। তো এক্ষণে গরমের মধ্যে একসাথে অনেকে কি করে, একসাথে অনেক জল খেয়ে নেয়, অনেকগুলি 1-2 লিটার, তারপর দেখে অনেকটা গ্যাপ পড়ে যায়। তো হাইড্রেটেড থাকতে হলে আমাদেরকে প্রতি ঘন্টায় 1 গ্লাস জল। এখন যদি জল খেতে ভালো না লাগে, ফ্রুট জুস ইউজ করো জলের পরিবর্তে, অনেক সময় লেবুর শরবত ইউজ করো, বা অনেক সময় বাড়িতে এমনিতে ইলেকট্রোবায়ন বাজারে পাওয়া যায়, ওইটাও নিয়ে ইউজ করতে পারো, নয়তো বাড়িতেও হোমমেড ইলেকট্রল ব্যবহার করে প্রতি ঘন্টায় 1 গ্লাস জল খেলে, তাহলে বড় বলো ছোট বলো সবাই হাইড্রেটেড থাকবে। এই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেরকমটা বললেন যে প্রায় 3.5 লিটার মতন জলটা প্রয়োজন, সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ধরুন একেবারে 1 থেকে 15 বছর পর্যন্ত, তাদের ক্ষেত্রেও কি জল দেখো ওখানে 3.5 লিটার এটা না, আমরা বলি যে এমনিতে আমাদের সায়েন্সের বাচ্চা বলে, তো ওর যেহেতু ছোট্ট শিশু আছে, এর মধ্যে 4-5 বছর, ওর হিসাব মতো 2.5 লিটার 2 লিটার, ওইটা ডিপেন্ড করে ওয়েট বা ওর হিসাবে। তো আমার কথা হলো প্রতি ঘন্টায় যতক্ষণ সজাগ থাকে, ও ছোট শিশু হলে 1 কাপ করে জল খাক, বারবারে হয়তো ফ্রিকুয়েন্টলি জল খাওয়া আর কি।
আর যদি ও জল খেতে না চায়, অনেক সময় জিদ করে খাবো না, তাহলে যেমন বললাম লেবুর শরবত বা ইলেক্ট্রোবায়ন বা কোনো ফ্রুট জুস এগুলো খাওয়ালে ভালো, মিনিমাম 3 লিটার বাচ্চাদের ক্ষেত্রে হলে ভালো। একেবারে। এই যে শুরু থেকেই আপনি যেটা বলছিলেন যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এতটা গরম, গরম তো প্রত্যেকবারই পড়ে, এটা নতুন করে কোনো কিছুই না, কিন্তু এবারের যে গরম সেক্ষেত্রে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি হু হু করে বাড়ছে। সেই জায়গাতে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও দেখছি একেবারে ভয়াবহ অবস্থা। এই গরমের সময় একটা টার্ম খুব উঠে আসে মেডিকেলের ভাষায়, যে হিট স্ট্রোক। এই হিট স্ট্রোকটা কি এবং কিভাবে হচ্ছে, কিভাবে বাঁচবে মানুষের থেকে? হিস্ট্রোকের আগে যেটা ডিহাইড্রেশনের পরে যেটা হিস্ট্রোক তো একদম লাস্ট স্টেজে এসে পড়বে। হিস্ট্রোকের আগে যেটা বলতে হয় হিট রেশ। হিট রেশ যেটা হচ্ছে, এটা ধরো না আমাদের যে ছোট বাচ্চারার কথা বলি, মেনলি বাচ্চাদেরই প্যারেন্টসদের জানা উচিত। অনেক সময় দেখো বাচ্চারা শরীরে প্রায় ডাক্তার কাছে যায়, পুরো শরীরে নোডুলস লাল হয়ে যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে রেশ বলছি, ওটাকে আমরা বলি যে ঘামাচি, ঘামাচি হয়েছে, যেটা বাংলা ভাষায় বলে। ঘামাচিটাকে ইংরেজিতে হিট রেশ বলা হয়। কারণ বাচ্চাদের স্কিনগুলি খুব একদম মসৃণ থাকে, একদম পাতলা থাকে, তো একটু রোদ্রের ডাইরেক্ট যদি হয় তাহলে আমাদের সোয়েট গ্ল্যান্ড যে থাকে চামড়ার নিচে, ওটার যে গ্ল্যান্ডের যে ডাক্টগুলি থাকে এটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে এই ঘামাচিটা দেখা যায়। তো ওই ক্ষেত্রে এটাকে হিট রেশ বলা হয়। ওই ক্ষেত্রে আমরা প্যারেন্টসদেরকে বলবো প্রয়োজন ছাড়া, মানে স্পেশালি আমরা বলবো যে 11টার থেকে 3টার মধ্যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হবে না, বের না হওয়াটা ভালো, ঘরের মধ্যেই থাকলে ভালো, ঠিক আছে। আর সবসময় বাচ্চাদেরকে সবসময় বাড়ি ঘরে বা বের হলেও পাতলা সুতির কাপড় জামা ইউজ করলে ভালো, পাতলা সুতির কাপড় জামা ইউজ করলে ভালো। 11টা 3টার মধ্যে বাচ্চাদেরকে বের না করা, ঘরের মধ্যেই রাখা, খেলাধুলা করলো ঘরের মতো, তাহলে হিট রেশটা হয় না বা ঘামাচিটা হয় না। অনেক সময় স্কুল থাকছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কি করণীয়? স্কুলে তো ওই তো মাঠে বাচ্চাদেরকে অ্যাডভাইস করে মাঠে যাতে খেলে না, ঘরের মধ্যে মানে ক্লাসরুমে যাতে খেলাধুলা করে, বা ওকে যাওয়ার সময় অ্যাডভাইস করা যে তুমি একটু পর পর জল খেও, যদি জল বেবি না খেতে চায় ওদেরকে একটু ফ্রুট জুস বানিয়ে দিয়ে দাও বা লেবু শরবত বানিয়ে দিয়ে যাও, ওইটা অ্যাডভাইস করতে হবে না, ওই ধরনের করতে হবে। হিট রেস, তারপরে যেটা হচ্ছে সানবার্ন। হিট রেসের পরে ডিহাইড্রেশন, হিট রেস, তার সানবার্ন। তো বেসিক্যালি দেখা গেছে কি তা মানে বাচ্চাদের স্কিন তো সফট, তো সানবার্ন মানে কি হচ্ছে, বাচ্চারা অল্পতেই কি হচ্ছে এই র্যাশেস পড়ে যাচ্ছে, যেটা তুমি বললে এটাকে সানবার্ন বলে। ওই ক্ষেত্রে আমরা সেইন বলবো, যদি এই ধরনের লাল ধরনের হয়ে যায় বা বাচ্চারা কন্টিনিউ গরম বেশি রেডিশ হয়ে গেছে, তখন ওই ক্ষেত্রে বাচ্চাদেরকে ঘরের সানলাইট থেকে, অনেক সময় বাচ্চা নিয়ে বেরোলে কেউ কোথাও বেরোলো বাচ্চাটা একদম লাল হয়ে গেছে, তো ওটাকে বলে সানবার্ন, কারণ বাচ্চাদের স্কিন পাতলা থাকে। ওই ক্ষেত্রে কি হবে, সাথে সাথে কোনো একটা রুম টেম্পারেচার একটা ঘরের মধ্যে নিয়ে যাও, পাখার নিচে রাখা, তারপর ওকে রুমাল থাকলে বা কাপড়ের টুকরা থাকলে জল দিয়ে ভিজিয়ে শরীরটা মুছে দেওয়া, আর একটু জল থাকলে জল খেতে দেওয়া। তো ওইটা সানবার্নের ক্ষেত্রে বেসিক্যালি, সানবার্নটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এই যে সানবার্ন বলছেন, এটা আমরা বড়দের ক্ষেত্রে কি যেটা ওই ট্যান বলে থাকি আজকালকার ভাষায়, সেটাই কি তাহলে? এই যে সানবার্ন যেটা বলছেন সেটাই কি তাহলে ট্যান যেটা স্কিনে পড়ছে, ফেসে পড়ছে, সেটাই কি বড়দের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে? হয়ে যায়। তো ওই ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে বলি যে এমনিতে তো প্রয়োজন ছাড়া বের হতে নেই, যদি কেউ বের হয় তাহলে আমাদের যে সানস্ক্রিন SPF 30 আছে ওটা লাগিয়ে, যেটা এক্সপোজার এরিয়া থাকবে ফেস বা গলার নেক বা হাতের যেখানে এক্সপোজার এরিয়া আছে, ওই সানস্ক্রিন SPF 30টা লাগিয়ে বের হওয়ার জন্য। কিন্তু ওই মলমটা আধা ঘন্টা আগে লাগাতে হবে, তাহলে সানবার্নের থেকে সেম। যেটা দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গার্জেনরা তখন তার উপরে হয়তো কোনো ডাস্ট, কোনো পাউডার হোক, কোনো ক্রিম হোক ইউজ করছে সেই জায়গার উপরে, কিন্তু দেখা যাচ্ছে সেটা বাড়ছে আরো এবং সেখান থেকে ইচিং হচ্ছে। না, এটা তো আমি এখন যেটা বলছি সানবার্নের কথা। এটার ক্ষেত্রে কি হবে, তার প্রথমত SPF 30 মলম লাগিয়ে যাও। আর এরকম যদি হঠাৎ বাচ্চা কোনো মলে গেল, রাস্তায় ঘুরলো বা গাড়িতে থাকলো, ওই ক্ষেত্রে তো সাথে সাথে একটু হালকা কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে মুছে দাও, তাহলে এটা ঠিক হয়ে যায়, হ্যাঁ না। আর যদি বাচ্চা বা বড় যারাই বের হবে এরকম সময়, সানবার্নের থেকে বাঁচতে হলে সানগ্লাস ইউজ করা, টুপি ইউজ করা, চৌকার ইউজ করা, মাস্ক ইউজ করা, তাহলে ফেস সেফ হয়ে যাবে। আর এক্সপোজার এরিয়াতে ওই আমাদের ওই যে SPF ক্রিমটা ইউজ করা, সানস্ক্রিন ক্রিম যেটা, এটা ইউজ করা, তাহলে সানবার্ন থেকে অনেকটা সেফ হওয়া যায়, ঠিক আছে। তো হলো হিট রেস, সানবার্ন। তারপরে এবার আসবে হিট স্ট্রোক। তখন এইগুলো সিমটমগুলো হলো,
ধরুন সানবার্ন হলো, তারপরও নর্মালি দেখা গেছে হিটস্ট্রোক কাদের হয়, ধরুন আমাদের অনেক শ্রমিক ভাইরা আছে, দীর্ঘক্ষণ ওরা কাজ করে রোদ্রে, ওদের কিন্তু ওই সিমটমগুলো প্রথমে হয়ে যায়, ডিহাইড্রেটেড, গলা শুকিয়ে যাওয়া, সানবার্ন যেগুলো বললাম এগুলো হয়, কিন্তু ওদের তো কাজ করতে হয় বা এরকম কিছু করতে হয়, তারপরও ওরা কন্টিনিউ কাজ করে বা রোদ্রেতে থাকে, ওই ক্ষেত্রে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তো হিটস্ট্রোক হলে আমরা প্রথমে কিভাবে সিমটমগুলো বুঝবো, প্রথমে তো হিটস্ট্রোক হলে কি হবে, এক্সেসিভ সোয়েটিং হবে, প্রচন্ড ঘাম হতে হবে, হ্যাঁ না, একদম জল পুরা ঝরতে থাকবে মাথার থেকে পা পর্যন্ত, এক্সেসিভ সোয়েটিং হবে, ফ্লাশড স্কিন, মানে শরীরটা জ্বালা, মানে পেশেন্ট, মানে যিনি এফেক্টেড হচ্ছে পেশেন্ট বলবে আমার শরীরটা প্রচন্ড জ্বালা পোড়া করছে, ফ্লাশ স্কিন, বার্নিং সেন্সেশন, মনে একটু হিট লাগলে যেটা পুরো পুরো জ্বালা হচ্ছে এরকম বলবে। তারপর কি হবে, শ্বাস স্পিডে নেবে, ইন্সপিরেশন এক্সপিরেশন শ্বাস, এবং পেশেন্ট ফিল করবে ওর শ্বাসকষ্ট হচ্ছে, ও বলবে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর আমরা দেখব কি ও রেপিড রেসপিরেশন নিচ্ছে, কন্টিনিউ শ্বাস নিচ্ছে, ঘন ঘন শ্বাস ফেলছে করছে। ইরিটেবিলিটি, ওকে বলবে, ওকে কিছু বললে ও বিরক্ত হয়ে অ্যান্সার করবে, জোরে করবে, ঠিক আছে, এগুলো প্রিলিমিনারি। তারপরেও যদি ওর কোনো প্রিভেনশন বা ম্যানেজমেন্ট করা না হয় তাহলে ও বেহুশ হয়ে যেতে পারে, হ্যাঁ না, লস অফ কনসিয়াসনেস, ও বেহুশ হয়ে যেতে পারে। এইগুলো সিমটম দেখবো। তো এগুলো যখন সিমটম দেখবো, এটা রাস্তার পাশে হতে পারে, ঘরের আমাদের বৃদ্ধ যারা আছে বা কেউ বাইরে কাজ করছে এদেরও হতে পারে। ওই ক্ষেত্রে আমরা কি করব, হাউ টু প্রিভেন্ট, যখনই এই ধরনের হবে প্রথমে আমরা ওরে একটা সেফ জায়গাতে নিতে হবে, রোদ্রে থাকলে ওকে একটা কোনো রুম টেম্পারেচার যেটা আছে রুমে নিয়ে যেতে হবে, পাখা এসি যেটাই থাকুক চালিয়ে দিতে হবে, ওই হিটস্ট্রোকের পেশেন্টটাকে ওটাকে চালিয়ে দিতে হবে, হ্যাঁ না, যাতে রুম টেম্পারেচার 24 to 26 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, ওই ধরনের জায়গায় প্রথমে ওকে পেশেন্টকে ওই জায়গাতে ট্রান্সফার করতে হবে। তারপর ওই যে বললাম, ওই একটা কাপড়ে জল ভিজিয়ে ওই সারা শরীরে স্পঞ্জিং টাইপ করে দিতে হবে, দরকার বলে চানও করানো যেতে পারে, যারা হিটস্ট্রোকের রোগী এই ধরনের সিমটম হবে এদের করতে হবে। তো ওই ক্ষেত্রে এটা করবে, এটা করার পর কি হবে, যদি আমরা ওকে উঠানোর পর বসানোর পর ওই যে বললাম ওই একটু ইলেকট্রোলাইটের জল বা চিনি লবণ গুলা জল, ওকে জল খাওয়াতে হবে। কিন্তু ওই ক্ষেত্রে যদি হিটস্ট্রোকের থেকে যদি কেউ বেহুশ হয়ে যায় তখন কিন্তু যতক্ষণ হোশ না আসে ততক্ষণ ওই জল খাওয়াতে পারবে না, ঠিক আছে। তো ওকে হোশ আনার জন্য কন্টিনিউ সারা শরীর স্পঞ্জিং করতে হবে, হ্যাঁ, স্পঞ্জিং করে দরকার বলে চান করতে হবে, যেই হোশ আসবে তখন ওকে একটু জল খাওয়াতে হবে, একটু বসে রেস্ট করাতে হবে। আর যদি তারপর এই প্রিলিমিনারি কাজ করার পরও যদি ওর হোশ না আসে তাহলে পার্শ্ববর্তী কোনো হসপিটালে ওকে পাঠাতে হবে। কারণ ওই ক্ষেত্রে দেখা গেছে হিটস্ট্রোকটা নর্মালি তখনই হয় যখন আমাদের শরীরের মধ্যে টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়ে যায়, শরীরের রক্তের যে ব্লাডের টেম্পারেচার যখন 40 ডিগ্রির উপরে হয়ে যায় তখন আমাদের যে ব্লাড সার্কুলেশন, যে ভাইটাল অর্গানগুলো আছে এগুলি প্রপার কাজ ধীমে গতিতে হয়ে যায়। তো এই জন্য একটা রিস্কও থাকে অনেক সময়, যদি আমরা এই ধরনের প্রিলিমিনারি কাজগুলো করার পর যদি ওর হুঁশ না আসে আমরা সাথে সাথে ওকে পার্শ্ববর্তী হসপিটালে পাঠানো উচিত হিটস্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে। আর যদি হুঁশ আসে তাহলে আমরা ওকে বসিয়ে ওই ইলেকট্রোবাইন শরবত ওকে খাওয়াবো, 1 ঘন্টা রেস্ট করাবো, তাহলে ও ভালো হয়ে যাবে, এটা নিয়ম আর কি। অর্থাৎ এখন এই যে গরম পড়েছে তাতে খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে না বেরোনো এবং দীর্ঘ সময় রোদে না থাকাই উচিত, এবং যেটা চিকিৎসকরা বলছেন। ডাক্তারবাবু, এই যে গরম যখন আমরা অত্যধিক পরিমাণে লাগছে, বাড়ি থেকে তো বেরোতেই হবে, আজকালকার যা দুনিয়া, বাড়িতে ঢোকার পরে কি দেখা যাচ্ছে যে হয়তো এসির তলায় বা কোনো ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নেওয়া হচ্ছে বা স্নান করে নেওয়া হচ্ছে, এটা কতটা ক্ষতিকর? আদৌ কি এটা ক্ষতি হচ্ছে? আচ্ছা, এটা ক্ষতিকর। আরেকটা জিনিস যেটা 5th নাম্বার যেটা কারণ রয়ে গেছে, 5th হচ্ছে আমাদের যেটা এই গরমের কারণে যেটা কমন স্কিন ইনফেকশন হয়ে থাকে, হ্যাঁ, আমি ঠান্ডা তুমি যেটা বললে এটার উত্তর দিচ্ছি, স্কিন ইনফেকশন হয়ে থাকে, ঘাম বেশি হয়, তাতে কি হয়, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই গরমের থেকে, তো ওই ক্ষেত্রে ফাঙ্গাল হতে পারে। দ্বিতীয় হলো আরেকটা যেটা হতে পারে ওয়াটার বর্ন ডিজিজ, যেটা হচ্ছে ওয়াটার বর্ন ইনফেকশন, যেটা ডায়রিয়া আর টাইফয়েড। তো গরমের মধ্যে এটা কি হয়, যেহেতু এটা ওয়াটার বর্ন ইনফেকশন, এটা কিভাবে ছড়ে, যেমন আমরা বলি যে গরমের সময় যেহেতু ডায়রিয়া টাইফয়েডের কথা বলছি, যেমন আমাদের রাস্তার কিনারে যে ফাস্টফুডগুলির দোকানগুলো আছে এগুলো দেখবে খাওয়া দাওয়া একদম ওপেন থাকে। তো এক্ষুনি এই সিজনের মধ্যে, গরমের মধ্যে মাছি, মশা
বা বিভিন্ন পোকামাকড় এগুলি বেড়ে যায় কিন্তু, হ্যাঁ না? তো এগুলি কি করে, যেহেতু ওপেন থাকে এগুলি আমাদের এই খাওয়ার মধ্যে বসে, তো আমরা অনেক সময় খিদে পেলে সন্ধ্যাবেলা বলে খুব ভিড় থাকে ফাস্টফুডের দোকানে, তো এগুলির থেকে আমাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক সময় যেখানে খুশি জল পেলে নিয়ে নিলে, এটা না। তো ওই ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা বাইরের কিছু খাবো না, খেলেও হাইজিনটা যাতে ঠিক থাকে, কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত দেবো, বা যে জিনিসটা খাবো এটা প্রপার ঢাকা আছে কিনা ওইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। জল খেলেও আমাদের প্রপার ওয়াটার কালেক্ট করে খেতে, এরকম না যে আমার গরম লাগছে যেখানে খুশি জল খাবো ওপেন করে, ওইটা খেয়াল রাখতে হবে। তৃতীয় হলো যেটা, এই গরমের সময় রেসপিরেটরি ভাইরাস, যে রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লাংসে যেটা রেসপিরেটরি ভাইরাস থাকে, যেহেতু এটা গরমের মধ্যে ভাইরাস ইনফেকশন বেশি থাকে, ওই যেটা বললে যে হঠাৎ করে গরমে এসে আমি এসিতে ঢুকে গেলাম, ওই ক্ষেত্রে আমরা বলি যে যদি কেউ দীর্ঘক্ষণ 1-2 ঘন্টা ধরো না জার্নি করে আসলে বা গরমে থাকলে, ওই ক্ষেত্রে কি বলি আমরা, তোমরা যদি এসি রুমে এন্ট্রি করার আগে, তুমি নর্মাল এসি রুমে ঢোকার আগে নর্মাল রুমের মধ্যে 5 মিনিট অপেক্ষা করো, বডিটাকে নর্মাল আনো। তুমি বাইরের থেকে আসলে শরীরটা হিট থাকে, হঠাৎ করে ঠান্ডা লাগলে তাহলে কি হবে, তোমার গলায় ঠান্ডা বসে যাবে, রেসপিরেটরি একটা ইনফেকশন হওয়ার ভাইরাসের সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ না? তো ওই ক্ষেত্রে 5 মিনিট অপেক্ষা করো, অপেক্ষা করার পর তারপরে এসি রুমে ঢুক, তাহলে কোনো প্রবলেম হবে না। নরমাল গরমে আমরা যে দেখছি মানুষের বেশি সর্দি কাশি গলা ব্যথা এই যে হচ্ছে, তার পেছনে কারণ কি তাহলে এটাই? তার পেছনে কারণ যে এসে ঠান্ডা জল খেয়ে নিল, তো আমরা বলি যে ঠান্ডা জল তো খাওয়ার দরকার, ঠিক আছে খাবে, তার মধ্যে বলি ডাইরেক্ট ফ্রিজের থেকে বের করে ঠান্ডা জল না খেয়ে তুমি একটা গ্লাস নাও, গ্লাস নিয়ে 1/3 3 ভাগের 1 ভাগ ফ্রিজের জল নাও, আর বাকিটা নর্মাল ওয়াটার মিশাও, তারপরে তুমি খাও, কোনো প্রবলেম হবে না। পুরাটা নিলেই আমাদের যে ওই যে বললাম, আমাদের শরীরের গরমের মধ্যে ইমিউনিটি পাওয়ার কম হয়ে যায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম হয়ে যায়। তো রোগ প্রতিরোধ কমাতে যেমন আমাদের টনসিলার গ্ল্যান্ড থাকুক বা রেসপিরেটরি ভাইরাস থাকুক, এগুলো অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, যেহেতু ইমিউনিটি পাওয়ার কম। তো এই জন্য সাবধানে থাকতে হয়। খেতে আপত্তি নেই, একটু মিশিয়ে খাও, এসি রুমে ঢুকো আপত্তি নেই, একটু 5-10 মিনিট রেস্ট করার পর ঢুকো, তাহলে কোনো প্রবলেম হবে না। এটাই, এই সতর্কতার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলো নিয়ম করে চললে ভালো। এছাড়াও আমরা জানি যে বিভিন্ন রকমের ড্রিঙ্কস এখন এই গরমের সময়, যেরকমটা জলের ক্ষেত্রেও বলছিলাম, তার পাশাপাশি ধরুন কার্বোনেটেড ড্রিঙ্কস বা বিভিন্ন ক্ষেত্রে এই যে ক্যাফিনেটেড ড্রিঙ্কস যেগুলো আমরা কনজিউম করছি, বা এর সঙ্গে অ্যালকোহলের কথাও যদি বলি, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই গরমে কতটা ক্ষতি হতে পারে একজন মানুষের শরীরে, কি মনে হয়? দেখো, কার্বোনেটেড ড্রিঙ্ক যেটা বলছি অ্যালকোহল, যদি কেউ মানে আমি কার্বোনেটেড ড্রিঙ্ক যেমন কোল্ড ড্রিঙ্কস এগুলি বেশি সেবন করে, মানে আর রোদ্রে যদি বেশি থাকে, যদি ড্রিঙ্ক বেশি করে, অ্যালকোহল হোক বা কার্বোনেটেড ড্রিঙ্ক করে যদি রোদ্রে বেশিক্ষণ কোনো কাজ করে, তাহলে ওর হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ, তো এই জন্য আমরা বলি যে গরমের মধ্যে এই ধরনের কার্বোনেটেড ড্রিঙ্ক একদম অ্যাভয়েড করা উচিত, হ্যাঁ না, বা এডিকশন টাইপ ড্রিঙ্ক যেগুলি আছে টোটালি অ্যাভয়েড করা উচিত, একদম না, কারণ এগুলি থেকে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমি বললাম ইমিউনিটি পাওয়ার কম, ডিহাইড্রেটেড থাকে, ওই ক্ষেত্রে যদি ডিহাইড্রেশনের যদি কভার না করে এগুলি ডিহাইড্রেট, এটা সাময়িক আরাম পায়। কার্বোনেটেড ড্রিঙ্কগুলো খাওয়ার পর কি হয়, এটা টেম্পোরারি তুমি আরাম পাবে, আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট আরাম পাওয়া যাবে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন না। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কচি ডাবের জল আছে ন্যাচারাল, যেটা ওটা গ্রহণ করো, ফ্রুট জুস খাও, ন্যাচারাল ফ্রুট জুস, ওই যে রেডিমেড যে বিক্রি করে প্রিজারভেটিভ দেওয়া, এইগুলো অ্যাভয়েড করা ভালো। যে ন্যাচারাল ফ্রুট জুস ঘরে মিক্সার দিয়ে বানাও, বা দোকানে যদি কোথাও হাইজেনিক্যালি গুড ভাবে বানায় রাস্তায় দোকানে, ওইগুলো নাও, ওইটা দেখতে হবে গুড আছে কিনা, হাইজেনিক্যালি ঢাকা ঢুকা আছে কিনা, ওইটা দেখো। ফ্রুট জুস খাও, লেবুর জল খাও, এছাড়া ইলেকট্রল শরবত আছে, রেডিমেড ইলেকট্রোবায়ন শরবত আছে, ওইগুলো নেওয়া ভালো। কার্বোনেটেড ড্রিঙ্ক একদম অ্যাভয়েড করা উচিত, একদম নেওয়া উচিত না, এবং এগুলো নিলে হয়তো বা সাময়িক আরাম পাবে, কিন্তু তারপরেও যদি তুমি ওই জল না খাও বা ওই ধরনের লিকুইড ফ্রুট জুস বগেরা না খাও, তোমার মানে ওই যে হিট রিলেটেড যে প্রবলেমগুলো এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। বা এই যে ঠান্ডা জাতীয় যে পানীয়গুলো বাজারে বিক্রি হচ্ছে, সেগুলোও আমরা কিনে কিনে খেয়ে নিচ্ছি, সেটার জন্য কি সাময়িক কোনো বিপদ হচ্ছে না, ভবিষ্যতের জন্য আমরা বিপদকে ডাকছি? দেখো, ওই ব্যাপারটা হচ্ছে একটা সাময়িক তো প্রবলেম হচ্ছে, তোমার থ্রট প্রবলেম হচ্ছে, গলা ইনফেকশন হচ্ছে,
তারপর প্রপারলি ডাক্তার দেখাচ্ছ না, তারপর এটা লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, কফ যেটা হচ্ছে, তারপর ফিভার হচ্ছে, যেটা আমরাকে বলতে থাকি এক্ষণের সময় ভাইরাল ফিভার, এটা তো খুব হচ্ছে এক্ষণে, দিস ইজ ডিউ টু দিস। আর যদি বলো যে ফিউচারে যেটা বলছি, কারণ যে কোনো কার্বোনেটেড ড্রিঙ্ক, যেমন কোল্ড ড্রিঙ্কস বলো যাই বলো, এটা তো হাই টেম্পারেচারে সুগার বা চিনি বা এই ধরনের গুলো হাই টেম্পারেচারে ওরা হিট দিয়ে থাকে, ওর ফলে কি হয়, ওইগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অতিরিক্ত থাকে, যেটা আমাদের ভাইটাল অর্গানগুলিকে খুব এফেক্ট করে। ভাইটাল অর্গান বলতে মেইনলি লিভারকে এফেক্ট করে, হ্যাঁ না, ওইটার থেকে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা, গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যারা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ড্রিঙ্ক বা অ্যালকোহলিক ড্রিঙ্ক নিয়ে থাকে, ওই ক্ষেত্রে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বা গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা এগুলো অ্যাভয়েড করার কথাই বলে থাকি। একেবারে ডাক্তারবাবু, আমরা এখন এই গরম বলুন বা যে কোনো সময়ে সিচুয়েশনে বলুন, রোগ নিয়ে যখনই কথা বলি একটা বিষয় আসে যে লাইফস্টাইল। সত্যি কি আমাদের লাইফস্টাইল এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে বারবার এই লাইফস্টাইলের কথাটা উঠে আসছে? এখন যেহেতু লাইফস্টাইল তো অ্যাকচুয়ালি কি আছে, লাইফস্টাইলটা আমাদের এখন যেহেতু গরমের মধ্যে প্রথমত আমাদের করতে হবে লাইফস্টাইল চেঞ্জের মধ্যে স্টে হাইড্রেটেড। আমরা কিভাবে সবসময় এর যাতে আমরা ওই কন্ডিশনই না যেতে হয়, তো ওই জন্য আমি বললাম প্রতি ঘন্টায় 1 গ্লাস জল সেবা করো। আর জল খেতে ভালো না লাগলে বিভিন্ন ফ্রুট জুস, নিম্বু জুস, ইলেক্ট্রোবায়োম, বিভিন্ন অপশন আছে, নারিয়েল পানি, এগুলো ইউজ করো। তারপর যেমন মারা আছে, যারা শিশুরা বাচ্চারা ব্রেস্ট ফিড করে, ফ্রিকুয়েন্টলি ব্রেস্ট ফিড করাও। তারপরে এক্ষণে যদি আমরা বের হই, ইউজ হলে লুজ কটনের ড্রেস ইউজ করা, টাইট জিন্স বা এগুলো অ্যাভয়েড করা, লুজ ড্রেস, একদম সুতির কাপড়ের লুজ ড্রেস ইউজ করে এইগুলি করা। বের হলে আমরা ছাতা ব্যবহার করব, সানগ্লাস ব্যবহার করব, টুপি ব্যবহার করব, মাস্ক ইউজ করব, তাহলে আমাদের যে ওপেন এরিয়াগুলো অনেকটা সেফ থাকবে। আর যতটুকু সম্ভব আমরা পানীয় মানে ড্রিঙ্ক ব্যবহার করব আমাদের লোকাল মেড বা হ্যান্ডমেড, এগুলো ইউজ করলে ভালো। আর আরেকটা যেটা বিশেষ প্রয়োজনীয়, যেটা আপনারা অনেক সময় ওআরএস বাড়িতেও বানিয়ে খাওয়া যায়, সবাই এটা জানা ভালো, কারণ কত আর ওআরএস বাইরের থেকে কিনে খাবে। তো ওই ক্ষেত্রে হোমমেড যদি ওআরএস আপনারা বানাতে পারেন, হয়তোবা সবাই জানেন, তবু বলছি, হোমমেডে যেমন 1 লিটার জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে হাফ টিস্পুনফুল লবণ, মানে মানে ছোট্ট চামচের আধা চামচ একটু নুন নিন, মানে এটাকে অ্যাপ্রক্সিমেটলি 3.5 গ্রাম আমরা বলি লবণ। 1 লিটার জল, একটা পরিষ্কার জায়গার মধ্যে 1 লিটার জল নেবেন, একটা ছোট্ট চামচের আধা চামচ নুন দেবেন, নুন সল্ট দেবেন, যেটা 3.5 গ্রাম মাত্রা বলছি। এর সাথে 4 চামচ, আমরা যে বড় 4 চামচ আছে, 4 চামচ চিনি এটার মধ্যে ঢালবেন। আধা চামচ লবণ, 4 চামচ চিনি, 4 চামচ চিনি মানে 40 গ্রাম। তারপর এটা ভালো করে নাড়িয়ে নিও, নাড়িয়ে নিলে তাহলে 1 লিটার এটা হোমমেড ওআরএস হয়ে গেছে। তো হোমমেড ওআরএস বাংলায় যেটাকে বলতে পারি নুন চিনির জল। হ্যাঁ, নুন চিনি জল, ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা বানিয়ে ফ্রিকুয়েন্টলি বানান, বাড়ির বাচ্চা হোক, বৃদ্ধ মা বাবা হোক, বা আপনারাও নিজেরা হোমমেড ওআরএস করে ঘরে বানান, লেবুর শরবত খান, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোনো অর্থাৎ অসুবিধা হবে সবসময় যে কিনতে হবে তার কোনো না। প্রয়োজন না নেই, না, একদম হোমমেড, বাড়িতেই সবটা বানানো যায়। একদম একদম বাড়িতেই বানিয়ে আরামে ওটা খাওয়া যায়। আপনারা কোল্ড ড্রিঙ্কস বা যেগুলো বাজারে বিক্রি হয় ওগুলো অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করে এক্ষণে কমসে কম গরমের সময় আপনারা হোমমেড ওআরএস ইউজ করো, বিভিন্ন ফ্রুট জুস খাও, নারিয়েল পানি খাও, সুস্থ থাকবে। এটা কি একবারেই পুরোটা খেয়ে নেবে না জিপ জিপ করে? কোনটা? এই যে হোমমেড যে ওআরএস এর কথা বলছেন। একবার বলতে ধরো না, একজন যদি বাড়ির মানুষ যদি 1 ঘন্টা জার্নি করে আসলো, মানে এমনিতে অফিসে গেলে অফিসে বসতে ওটা না, ধরুন 1 ঘন্টা লং জার্নি করে আসলো, বা কোনো কাজ করলো 2-3 ঘন্টা রোদের মধ্যে, 4 ঘন্টা, তো ওই ক্ষেত্রে তো ও একসাথে অনেকটা হাফ লিটার, 1 গ্লাস 2 লিটার খেতে পারে। এখন কেউ যদি বাড়িতে থাকে তাহলে তো একসাথে দরকার নেই, তাহলে ও ফ্রিকুয়েন্টলি খাবে, আচ্ছা, একটু পর পর খাবে, ওই পরিস্থিতি বুঝে ওই ইনটেকটা নেবে আর কি, ও রিকোয়ারমেন্ট বুঝে। এই যে বারবার আপনি বলছেন হালকা ঢিলে ঢালা পোশাক পরার কথা, তার সঙ্গে সানগ্লাস যেটা, এবং তার সঙ্গে ক্রিম আমরা নানান রকমের ইউজ করি। এখন তো প্রয়োজনের থেকেও বেশি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফ্যাশন হয়ে গেছে। তো সেই জায়গাতে প্রপারলি যদি বলি সানগ্লাস, সেটা কি রকম ভাবে আপনারা চিকিৎসকরা সাজেস্ট করবেন? সানগ্লাস বলছি আমরা, আমাদের তো মেইন উদ্দেশ্য মানে নিজেকে প্রোটেক্ট করা। তো ওইভাবে সানগ্লাস বলতে ঘর থেকে বের হলে সানগ্লাসটা এই জন্য বলি যাতে চোখটা সেফ হয়, আইটা ডাইরেক্ট হয়, কারণ দেখবে যে উইথাউট সানগ্লাসে গেলে চোখটা যে বার্নিং সেন্সেশন হয়,
প্রচণ্ড জ্বালা হয়, এই জন্য। তো চোখটা যে কোনো সানগ্লাস ইউজ করতে পারে, বের হলেই বের করতে পারে। দ্বিতীয় বলছি যেটা মাস্ক ইউজ করা। মাস্ক ইউজ করলে কি হবে, আমাদের যে এই যে গরম একটা হিটের একটা বাষ্প বাতাস চলতে থাকে, যেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি থাকে, প্লাস আমাদের যে রোড পলিউটেন্ট থাকে, বিভিন্ন মানে ডাস্ট পার্টিকেল থাকে বা কার্বন পার্টিকেল থাকে, গাড়ির গ্যাস, এগুলো নাক দিয়ে প্রবেশ করে। নাক দিয়ে এন্টার করার পরে কি হয়, আমাদের এটা থ্রোটে যায়, থ্রোটের থেকে লাংসে যায়, যার ফলে কি হয়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মাস্ক ইউজ করা। মাস্কগুলো ইউজ অ্যান্ড থ্রু যে ওয়ান টাইম মাস্ক থাকে, ওষুধের দোকানে পাওয়া যায়, ওইগুলো ইউজ করলে ভালো। ওইগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে এটা গরমও লাগবে না। আর এটা কি করে, আমাদের যে মাইক্রো মলিকিউলে যে আমাদের যে কার্বন পার্টিকেলগুলি থাকে, যেটা গাড়ির গ্যাস বা যে কোনো ভেহিকেল থেকে বের হয়, ওটা সেভ করে। যদি ফ্যাশনেবল যেগুলো মাস্ক ইউজ করে, এগুলো কিন্তু ডাস্টটা প্রোটেক্ট করতে পারে, কিন্তু ওই যে গাড়ির থেকে যে মাইক্রো মলিকিউল যে কার্বন পার্টিকেলগুলি থাকে, ওইগুলো বের করতে পারে না। যত মাইক্রো মলিকিউল যে ডাস্ট কার্বন পার্টিকেল থাকে, এগুলো আমাদের শ্বাসের সাথে ডাইরেক্ট লাঙে পৌঁছে যায়। অর্থাৎ তাহলে আমাদের পড়াই হচ্ছে, সেটা থেকে লাভ কিছু হচ্ছে না। ওই ফ্যাশনেবল গুলো হচ্ছে না, ইউজ এন্ড থ্রু যেগুলো মাস্ক থাকে, যেগুলো মেডিসিনের দোকানে পাওয়া যায়, হ্যাঁ, ওইগুলো ইউজ করা ভালো। হ্যাঁ, ওইটা মাইক্রো যে কার্বন পার্টিকেল, এটাও সেভ করে, ডাস্টটা করে। ইউজ এন্ড থ্রু আমি সারাদিন ইউজ করলাম, তারপরে ফেলে দেবো। তো এটা ডাইরেক্ট সানলাইট তো আমাদের মুখে লাগছে না, কার্বন পার্টিকেল থেকেও আমরা সেভ হচ্ছি। তাতে কি হলো, আমাদের রেসপিরেটরি প্রবলেম থেকেও সেভ হচ্ছি। মাস্ক লাগাও। টুপি লাগালে কি হবে, টুপি লাগালে ধরো না মাথাটা একটু ঢাকা থাকলে ডাইরেক্ট সানলাইট হেয়ার রুটে পড়ছে না। যদি টুপি তাহলে সেভ রাখছে হেয়ার রুটে। যদি আমরা টুপি না ইউজ করি কি হবে, আমরা চুলের রুটে, চুলের যে গোড়াতে ঘাম বেশি হবে, ঘাম জমে কি হবে, ফাঙ্গাল ইনফেকশন বা রাস্তার ধুলাবালি পড়বে, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো ফাঙ্গাল ইনফেকশন হলে কি হবে, হেয়ার রুট উইক হয়ে যাবে, তাহলে চুল ঝরার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য গরমের মধ্যে এগুলি নট ফ্যাশন, এগুলি ইউজ করলে ভালো। ডাক্তারবাবু, সেই ঘুরে ফিরে যেতে হয় খাওয়া দাওয়ারের দিকে, জলের দিকেই, কিন্তু খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কি কি বলবেন? এই গরমে শরীর সুস্থ রাখার জন্য কি কি খাওয়ার প্রয়োজন, শিশু হোক বা প্রাপ্তবয়স্ক? আমরা এক্ষুনি যেটা বলবো, প্রথমত এই গরমের সময়, স্পেশালি এই গরমের সময় আপনারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো একদম অ্যাভয়েড করো। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একদম খাবেন না। প্রোটিন বা ফ্যাট জাতীয় যেগুলো বেশি পরিমাণ প্রোটিন বা বেশি পরিমাণ ফ্যাট জাতীয় খাবার থাকে, এগুলো একদম অ্যাভয়েড করা। মানে কম খাবেন, যদিও খান কম খাবেন। বাড়িতে রান্না করলে তেল মশলা একদম কম ইউজ করো। সবুজ শাকসবজিটা বেশি খাওয়া প্রয়োজন। গ্রিন ভেজিটেবল সবচেয়ে বেশি খাওয়া প্রয়োজন। ফ্রুটস বেশি খাওয়া প্রয়োজন। এবং প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার যতটা কম ব্যবহার করো ততটা ভালো। তো আমরা এই গরমের মধ্যে যে যত হালকা খাবো তত সুস্থ থাকবো, ভালো থাকবো। যদি আমরা ফ্যাট বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড, মানে এগুলি নিই, তাহলে এই সময়ের মধ্যে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আমরা জানি যে ফাস্ট ফুডের ক্ষেত্রে একটা বিরাট বড় অংশের মানুষের ব্যবসা নির্ভর করছে, কিন্তু তাও যতদূর সম্ভব সেটাকে অ্যাভয়েড করে বাড়িতে তৈরি হালকা পাতলা ঝোল খান, তাহলে সুস্থ থাকবেন। তবে ডাক্তারবাবু, একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি সময়ের, তাই শেষে একটা প্রশ্নই জানতে চাইবো, এই গরমে শারীরিকভাবে তো আমরা জানলাম যে কি কি মেনে চলতে হবে, তার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকতে কি প্রয়োজন বা কি বলবেন আপনি? মানসিকভাবে সুস্থ থাকতে হলে এই গরমের মধ্যে ধরুন সবচেয়ে ভালো যোগা যেটা বলি আমরা। আপনারা আধা ঘন্টা আপনাদের নিজের জন্য সময় রাখুন, যোগা প্র্যাকটিস করুন। যদি কেউ যোগা না পারেন, ডেলি আধা ঘন্টা আপনারা হাঁটুন, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যার সম্ভাবনা, হাঁটুন ডেলি আধা ঘন্টা। শারীরিক চর্চা করা খুব দরকার। সবজি, গ্রিন ভেজিটেবল বেশি খান, ফল বেশি করে খাবেন। যতক্ষণ সজাগ থাকবেন, প্রতি ঘন্টায় 1 গ্লাস জল খাবেন। রোদ্রে প্রয়োজন ছাড়া বের হবেন না, স্পেশালি 11টার থেকে 3টার মধ্যে আপনারা বের হবেন না, ঘরে থাকার চেষ্টা করবেন। যদি বেরো হন, আপনারা হালকা ঢিলাঢালা জামা পরে বের হবেন, শরীরকে কভার করে বের হবেন, মাস্ক ব্যবহার করবেন, টুপি ব্যবহার করবেন, সানগ্লাস ইউজ করেন। এবং যতক্ষণ সজাগ থাকবেন আপনারা বাইরে থাকুন, সাথে জল ক্যারি করবেন, প্রতি ঘন্টায় 1 গ্লাস করে জল খাবেন। তাহলেই এই সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
একেবারেই তাই। অর্থাৎ অত্যধিক গরম এবং এই গরমকে মানিয়ে নিয়েই চলতে হবে আমাদের, এবং তার সঙ্গে মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। শুধুমাত্র লং লাইফ নয়, তার সঙ্গে একেবারে বলা যায় কোয়ালিটি লাইফটাও আমাদের এই মুহূর্তে প্রয়োজন। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই মানতে হবে চিকিৎসকের পরামর্শ। এতক্ষণ স্টুডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য, দর্শকদের এত ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নিউজ ভ্যানগার্ডের নমস্কার, পক্ষ থেকে। নমস্কার সবাই। এখানেই শেষ করছি আজকের বিশেষ আলোচনা। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।